আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা। পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করার জন্য কিভাবে বাসায় পারফেক্ট ছানা তৈরি করতে হয় সেই পারফেক্ট ছানার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিই বাসায় কিভাবে খুব সহজে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই খেয়াল করে খাঁটি গরুর দুধ নিতে হবে, না হলে কিন্তু ছানাটা ভালো হবে না। আর ছানাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টিটাও ভালো হবে না আর খেতে ভালো লাগবে না। তো কিভাবে আমি একটু লক্ষ্য করে দেখুন যে এভাবে করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ছানাটা পারফেক্ট হয়েছে। একটু স্পঞ্জি ভাব থাকবে ছানার মধ্যে, সেই ছানাটাই কিন্তু পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার জন্য খুব পারফেক্ট একটি ছানা। প্রথমেই বলে রাখি, আজকে আমি রসগোল্লাতে যে পরিমাণে চিনি ইউজ করেছি সেই পরিমাণে যদি আপনারা চিনি ইউজ করেন তাহলে কিন্তু যাদের সুগারের প্রবলেম আছে বা যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে তারা কিন্তু অনায়াসেই এই মিষ্টিটি ইনশাল্লাহ খেতে পারবেন। আর আমরা যারা নর্মাল মানুষ আছি তাদের জন্য একটু মিষ্টিটা কম, তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এবার এখানে একটি ট্রে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় ধরনের ট্রে বা পাত্র ইউজ করতে, তাহলে কিন্তু ছানাটা মথে নিতে খুব ভালো হবে। আমি সম্পূর্ণ ছানাগুলো এখানে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। আপনাদের পরিমাণ মতন ছানার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে 2-1 মিনিট মতন ভালোভাবে মাখিয়ে নিব। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। প্রায় 2 মিনিট এভাবে হাতে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এমনভাবে মথে নিতে হবে যেন আমরা এই ছানার ডোটাকে একটি রুটির ডোয়ের শেপ দিতে পারি। রুটির যেরকম রুটির ডোটা যেমন একই সাথে লেগে থাকে সেই রকম টেক্সচার যেন হয়। তা আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কিন্তু কিভাবে হাতের তালু দিয়ে ছানাগুলোকে মথে নিচ্ছি। ছানাগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। কি পর্যায়ে বুঝবেন যে আপনার ছানাগুলো মথে নেওয়া হয়ে গিয়েছে? যখন ছানাগুলো মথে নেওয়ার সময় হাতে তেল উঠে আসবে এ পর্যায়ে বুঝতে হবে যে ছানাগুলো হয়ে গিয়েছে। তখন আপনারা একসাথে একটু ডোয়ের মতন শেপ করে দেখবেন। তো ডোয়ের মতন যদি শেপ হয়ে যায় তাহলে কিন্তু ছানাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর তেল উঠে আসার কারণেও কিন্তু ছানাটাতে আর এক্সট্রা কোনো তেল দিয়ে গোল করতে হয় না। তো আমি এখন ছানাগুলোকে মিষ্টির রসগোল্লার শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে যার পছন্দ অনুযায়ী সাইজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমি আজকে এখানে মিডিয়াম সাইজের রসগোল্লা তৈরি করছি। কারণ রসগোল্লাটা যখন রসে দিব চিনির সেরায় দিব তখন কিন্তু অবশ্যই রসগোল্লাগুলো ফুলে যাবে। সেই কারণে আমি আজকে এখানে মিডিয়াম আকারে তৈরি করছি, তবে আপনারা চাইলে বড় বা ছোট করতে পারেন। তো আমি ভালোভাবে দেখুন কিভাবে মথে নিচ্ছি এবং আমার মিষ্টিতে কিন্তু কোনো রকমের ক্র্যাক নেই। তো আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার পার্সোনাল ওপিনিয়ন, হাতে গোল আকার দেওয়ার চেয়ে ট্রের মধ্যে রেখে গোলাকার দিবেন। আপনারা তো খেয়াল করে দেখেছেন যে কিভাবে আমি করছি। সেম এভাবে করলে কিন্তু মিষ্টিগুলো বানানোও তাড়াতাড়ি হয় আর গোলাকার শেপ দিতেও কোনো ঝামেলা হয় না। তবে খুব আলতো হাতে এরকম গোলাকার শেপ করে নিতে হবে। বেশি চাপ দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার কিন্তু এখানে সবগুলো মিষ্টি রসগোল্লাগুলো আমার গোল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন শিরা তৈরি করতে চলে যাব। প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ মেজারমেন্ট কাপের চিনি। এরপরে আমি দিয়ে দিব একই মেজারমেন্ট কাপের 6 কাপ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব 3টি ছোটো এলাচ। এই 3টি ছোটো এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, তবে যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দিয়ে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তল থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
কিছুক্ষণ পরপর অবশ্যই অনবরত নাড়াচাড়া করে নেবেন। তো এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে একে একে বানিয়ে রাখা রসগোল্লাগুলো খুব সাবধানতার সাথে কিন্তু ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু হাতে ছিটে আসার সম্ভাবনা আছে। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি যে দিচ্ছি চুলোয় মিষ্টিগুলো, এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ লো আঁচে আছে। এই লো আঁচে রেখে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতন সিদ্ধ করে নেব। 20 মিনিট পরে ঢাকনা তুলে নিতে হবে। এর মাঝখানে কিন্তু কোনোভাবেই ঢাকনা তোলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। তো অবশ্যই এটা খেয়াল করে 20 মিনিটের মাঝে কিন্তু কখনোই ঢাকনা তোলা যাবে না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব 20 মিনিট। আর এ পর্যায়েও কিন্তু চুলোর আঁচ একদম লোতে থাকবে, মানে আপনার চুলোর আঁচ যতটুকু লো আছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কিন্তু মিষ্টির আকার কিন্তু বড় হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলেছে। তো এ পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে হালকা হাতে দুলিয়ে নিতে হবে, যেন মিষ্টির এদিক ওদিক যদি কোথাও কোনো কাঁচা ভাব থাকে তো সেগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে মিষ্টিতে কাঁচা ভাব না থাকার সম্ভাবনাই বেশি। তো আমি এখন আপনাদেরকে একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, একটু স্প্যাচুলায় খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কোনো কিন্তু ক্র্যাক নেই। তো এভাবে করে আমি আর একটা মিষ্টিও আপনাদেরকে তুলে দেখিয়ে দিব যে কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে মিষ্টিতে কিন্তু কোনো ক্র্যাক নেই। তো এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে রেখে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব একদম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এখন কিন্তু আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর আমি একটি রসগোল্লা আপনাদেরকে চেপে দেখিয়ে দিচ্ছি যে রসগোল্লা থেকে রস বের করে নেওয়ার পরে রসে আবার দিলে সাথে সাথে ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি কিন্তু আপনাদেরকে একটি মিষ্টি কেটে ভিতরটা দেখিয়ে দিব যে কতটা পারফেক্ট হয়েছে। তো অনেক মিষ্টিতে আছে কিন্তু যে ভিতরে ভালোভাবে হয় না, কিন্তু এই মিষ্টিটা আপনারা যদি এভাবে করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। তা আমি এখন একটি মিষ্টিকে দেখিয়ে দিচ্ছি যে আমি চামচ দিয়ে প্রেস করার পরে কিন্তু ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন যে আবার ফুলে যাচ্ছে। তো আমি এখন মিষ্টিটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিতরটা পারফেক্ট হয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। যেহেতু সামনে আসন্ন ঈদুল আজহা, এই ঈদুল আজহা উপলক্ষে বাসায় আপনারা মিষ্টিটি বানিয়ে প্রিয়জনদের কিন্তু চমকে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টিটা কেটে নিয়েছি, একদম কিন্তু ভিতরে পারফেক্ট রসগোল্লার টেক্সচার চলে এসেছে। আর যে কথা বলছিলাম যে ঈদের জন্য বানিয়ে নিতে পারেন, এই মিষ্টিটা যদি আপনারা ঈদের দিন সার্ভ করতে চান তাহলে অবশ্যই ঈদের আগের দিন বানিয়ে তারপরে সার্ভ করবেন, না হলে কিন্তু ঝামেলাটা বেশি হবে। তো ঈদের আগের দিন যদি বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু আর ইনশাল্লাহ এত ঝামেলা হবে না। তো দেখতে তো পেলেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা অবশ্যই এই মিষ্টিটি বাসায় ট্রাই করবেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।